মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে মামলায় পর্যন্ত ৮ আসামি গ্রেফতার। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদার প্রতিষ্ঠা করা হবে। বগুড়ায় নাহিদ ইসলাম গণহত্যা দ্রুত বিচার দাবি শহীদ পরিবারের। নীলফামারীর সৈয়দপুরে আশুরা পালনে ব্যাপক প্রস্তুতি, রাতেই বসছে তাজিয়া, আগামীকাল শোক মিছিল। ৭ দিন পর ফিরছে জগন্নাথ দেবের রথ, ঢাক ঢোলের তালে হরিনাম কীর্তন সহ নানা আচার অনুষ্ঠান, দেশজুড়ে উৎসব। এবং সিলেট ও মাগুরায় সড়কে ছড়ল 2 প্রাণ, ফরিদপুরে স্ত্রীর সামনেই ট্রেনে কাটা পড়ে স্বামীর মৃত্যু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরের করাইবাড়ি গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে 2 জন। শুক্রবার রাতে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন। বাগুড়া থানার ওসি মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার 2 জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরের করাইবাড়ি গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা মামলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে তোহা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা মুরাদনগরের 3 জনের হত্যা মামলায় এই পর্যন্ত 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেনাবাহিনী র্যাবের অভিযানে 8 জনকে গ্রেপ্তার করা হয়। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যে 2 জনকে সেনাবাহিনী হস্তান্তর করেছে, কুমিল্লা বাঙ্গুরা থানার ওসি গেছে এবং সে বিষয়ে জানিয়ে রাখি বাকি 6 জনকে আসলে ঢাকাতে নেওয়া হয়েছে। র্যাব তাদেরকে নিয়ে ব্রিফিং করবেন এবং তাদের বিস্তারিত জানাবেন বিকাল 5টার সময়। তবে এই বিষয়ে একটা কথা বলছি, কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান আমাদেরকে জানিয়েছেন এজার নামে যে 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাথে 20-25 জনকে অজ্ঞাতনামা নাম দেওয়ার মামলা করা হয়েছে। তবে এর মধ্যে এজার নামে 5 জনকে আসলে আটক করা হয়েছে, বাকি 3 জনকে আসলে এখনো তারা আটক দেখানো হয়নি এবং র্যাবের ব্রিফিং করে বিস্তারিত জানা যাবে। এদিকে যে 2 জনকে ধরা হয়েছে সেনাবাহিনী হস্তান্তর করা হয়েছে কুমিল্লা পুলিশের কাছে এবং সেই পুলিশ এই 2 জন এখনো আদালতে আসেনি, তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে। আমি জানি আগামী 1 ঘন্টার মধ্যে তাদেরকে আসলে তোলা হবে। সেদিক থেকে যদি কথা বলার চেষ্টা করি, এই বিষয়ে আমি আরো বিস্তারিত কিছু জানার জন্য কুমিল্লার যে গণমাধ্যম কর্মী রয়েছে এবং উনি আমাদেরকে তথ্য দিবেন। আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে, আপডেট এই বিষয়কে জানাবেন আমাদেরকে। মূলত হচ্ছে এই যে গণপিটুনির যে ঘটনাটি ঘটলো, আমাদের পুলিশ সুপার নাজির আহমেদ তিনি জিরো টলারেন্স, পুলিশের জিরো টলারেন্স থাকবে, যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেই বিষয়টি তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত ওই এলাকায় গিয়ে আমরা দেখেছি বাড়িগুলো তালা, পুরুষ শূন্য, মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং কখন কে কাকে হামলা করবে, কার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কে গণপিটুনিতে পড়বে, এমন একটি আতঙ্কগ্রস্ত মানুষ। সেই জন্যই কিন্তু পুলিশ সুপার, সেই সাথে র্যাব এবং সেনাবাহিনী কিন্তু যৌথ অভিযান চালিয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন 8 জনকে আটক করা হয়েছে এবং বাকি যে 63 জন রয়েছে, 63 জনের থেকে আরো যে মামলা হয়েছে 38 জন, অজ্ঞাত 20 থেকে 25 জনের নামে মামলা হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ এবং সেনাবাহিনী র্যাব আমাদেরকে জানিয়েছেন। তবে এলাকাটি এখন থমথম বিরাজ করছে। যেটা বলছিলেন আমি একটু বেশি জানা রাখি, ওই এলাকাতে আমরা খোঁজ নিয়েছি, পুরুষ শূন্য হয়ে গেছে এলাকায় এবং কেউ আসলে বক্তব্য দিতে চাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা ওই এলাকায় প্রতিটা ঘরে তালা ঝুলানো অবস্থা রয়েছে। তারা বলছেন যে এমন একটা ঘটনা ঘটার পর আসলে কোনো এলাকায় পুরুষ নেই কেন প্রশ্ন করে। তারা বলছেন আসলে যে ঘটনাটা ঘটেছে আসলে এখানে যে চেয়ারম্যান শিমুল, চেয়ারম্যান বাচ্চু মেম্বারের নেতৃত্বে যেহেতু জনপ্রতিনিধি ছিল, তাদের নেতৃত্বে আসলে ঘটনাটা ঘটেছে এবং সেই কারণে ওই এলাকায় আমরা দেখেছি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। সেদিক থেকে যদি আমরা একটি বলি যে 3 জন হত্যা মামলার যে ঘটনাটা ঘটেছে, তার মেয়ে রিক্তা আক্তার আসলে এই মামলাটি করেছে। এই ছিল কুমিল্লার আদালত থেকে সর্বশেষ। তোহা। ঢাকার কেরানীগঞ্জে চলছে বিএনপির সমাবেশ, আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দ্রুত সময়ের জন্য জাতীয় নির্বাচনের দাবিতে তারা কিন্তু আসলে আপনার আজকে এই সমাবেশ করছে এবং এই সমাবেশটি কিন্তু ঠিক দুপুর 2টা
শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু দুপুর 2টার আগে থেকেই কিন্তু আসলে আপনার সমাবেশ স্থলে কিন্তু ইতিমধ্যে আপনার যারা নেতাকর্মীদের ভিড় এবং সেই সাথে এই কেরানীগঞ্জের যারা আপনার যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশ স্থলে এসে কিন্তু ভিড় করেছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে এই সমাবেশ স্থলে কিন্তু আপনার বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য বা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং সেই সাথে আপনার ঢাকা জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক নিপুণ রায় এবং বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আপনার অ্যাডভোকেট বিএনপির যে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ তিনি কিন্তু ইতিমধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সমাবেশে কিন্তু আপনার প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আসলে এই সমাবেশস্থল কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার একেবারেই আপনার নেতাকর্মীদের ভিড়ে কিন্তু একেবারে লোকারণ্য হয়ে গেছে। আমরা যদি একটু কথা বলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে, আজকে যে এই সমাবেশ দিয়ে আসলে কি বার্তা দিচ্ছেন এবং আমরা দেখেছি আপনাদের ব্যানারে ধানের শীষে ভোট চাইছেন, নির্বাচনী যে ট্রেন্ড সেটিকে আসলে শুরু হয়ে গেছে কিনা? যেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় কথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। বগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শহীদ পরিবারের সদস্যদের চোখের জল আর বিচার চাওয়ার আহ্বানে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে বলে জানান নাহিদ ইসলাম। সহকর্মী সঞ্জু রায়ের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার সকাল 10টায় বগুড়া শহরের পর্যটন মোটেলের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের আয়োজন করা হয়। গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এই সময় তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিহতদের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিলেন তাদের বিচারও নিশ্চিত করা হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত সংস্কার আনার প্রতিশ্রুতি দেন তিনি। কারণ এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে, আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির শীর্ষ নেতারা। এছাড়া বগুড়া শিবগঞ্জের মেকামতলা ও কিচক বন্দরে পথসভা করেন তারা। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। শহীদ পরিবারের কান্নায় মিশে গেছে ন্যায় বিচারের আকুতি। শহীদদের রক্তে লেখা ইতিহাসের মর্যাদা রক্ষায় এবার স্পষ্ট অবস্থান নিয়েছে এনসিপি। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, পদযাত্রা এখন কোথায় আছে এবং নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
এখন দাঁড়িয়ে আছি জয়পুরের এটা কেন্দ্রীয় শহীদ মিনারে, এই যে শহরের 0 পয়েন্ট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এই এনসিপির পক্ষ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা এবং এখানে কিন্তু পথসভা অনুষ্ঠিত হবে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, 30 মিনিটের মতো আগে বগুড়া থেকে যে কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন সহ যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই জয়পুরহাটে এসেছে এবং এই কিছুক্ষণের মধ্যে হয়তো জয়পুরহাটের তারা এই যে পদযাত্রা করার পরই কিন্তু এখানে পথসভা করবেন। তো এখানে কিন্তু নেতা কর্মীরা তাদের কিছুটা যে সদর থানা উচ্চ বিদ্যালয়ে যে আছে আমাদের কালেক্টর চত্বরের পাশে, সেখানে নেতা কর্মীরা প্রথমে এসে গাড়িগুলো ইয়ে করছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু তারা এসে কিন্তু এই পথসভায় অংশগ্রহণ করবেন। তো এখানকার যুগ্ম সমন্বয়কারী জয়পুরহাট জেলার এনসিপির ওমর আলী বাবু, তার কাছে আমি জানতে চাই যে আপনাদের কেমন প্রস্তুতি এবং কি আপনাদের এই আমাদের সংস্কার এবং গণহত্যার বিচার দাবিতে এবং রাজনৈতিক একটি নতুন ধারার রাজনীতির জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 64 জেলায় জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে আজকে জয়পুরহাটে আমাদের নেতৃবৃন্দ আজকে জয়পুরহাট জেলা সফর করছেন। আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পথসভার কাজ শুরু হবে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ মোটামুটি সবাই এই প্রোগ্রামে এসেছেন এবং এই প্রোগ্রামটি মোটামুটি বলা যায় যে এই কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এখানে শুরু হবে এবং এখানে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কারণ হচ্ছে যে জয়পুরহাটে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বরা কিন্তু এবারই আজকেই আসছে এবং এরপরে তারা কিন্তু এখান থেকে রওনা দিবেন নওগাঁ জেলাতে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই এনসিপির এই কর্মসূচির সর্বশেষ। রেজাউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার খবর বিস্তারিত জানাচ্ছিলেন জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম। কোনো ষড়যন্ত্র নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। শনিবার সকালে বান্দরবান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচনকালে এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদের মাধ্যমে নৈতিকতা মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা। বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণে জায়গা জটিলতার কারণে দীর্ঘদিন কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সত্য। এ ঘটনার প্রায় 1 বছর পেরিয়ে গেলেও পরিবারের আজও বিরাজ করছে শোক। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগেও মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আর বাবার দাবি, সন্তান হত্যার যথাযথ বিচার। দেওয়ানি মনের রিপোর্ট। স্কুলের আইডি কার্ড কিংবা ছবি স্পর্শেই প্রিয় সন্তানের অনুভূতিতে আজও অঝরে কাঁদেন সাভারে জুলাই আন্দোলনে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। গত 5 আগস্ট বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। এরপর সাভার পাকিজামোড় এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শেষ হয়ে যায় প্রিয় সন্তানকে ঘিরে পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগের বিনিময়েও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো আর আসে না, কে নিয়ে গেল।
কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে ওই পুলিশ জন্য আরো অধিক কষ্ট পায়। দেশকে ফ্যাসিবাদ আর বৈষম্য মুক্ত করতে জুলাই আন্দোলনে সন্তানকে নিয়ে যোগ দেন বাবা আখতারুজ্জামান। দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রিয় সন্তানকে হারিয়ে বিষাদে ঢেকে গেছে জীবনের সব আয়োজন। যাদের বুলেট কেড়ে নিয়েছে সন্তানের তাজা প্রাণ, এখন সেই ঘাতকদের যথাযথ বিচার দাবি সাফওয়ানের বাবার। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না, অনেক যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। দুই ভাই বোনের মধ্যে বয়সে ছোট সাফওয়ান আর বড় বোন আতকিয়া জামান তিশমা শ্রবণ প্রতিবন্ধী। ভাইয়ের প্রতি বোন তিশমার যে অগাধ ভালোবাসা, মুখ ফুটে তা বলতে না পারলেও বুক ফাটা এই আর্তনাতি তা বুঝিয়ে দেয়। বাবা বাসায় ফিরলে এখন আর জড়িয়ে ধরে কেউ চুমো দেন না, মাকেও আর স্বপ্ন দেখান না ইঞ্জিনিয়ার হয়ে সুখের দিন কাটানোর। সন্তান হারানোর 1 বছর পরে এসে শহীদ সাফওয়ানের পরিবারের প্রত্যাশা আগামীর দেশ হোক সকল অন্যায় অবিচার মুক্ত সোনার বাংলাদেশ। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে আটকে পড়া বিমানটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে বিমান ওঠানামা। বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার সকাল 9:30টায় মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG138 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি থাকায় ইউটার্ন নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে 23 প্রান্তে আটকা পড়ে বিমানটি। উড়োজাহাজটিতে প্রায় 400 হজ যাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। বেলা 11:20-এ রানওয়ে থেকে বিমানটিকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর স্বাভাবিক হয় রানওয়ে। সিলেট ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 1 জনের। শনিবার ভোর 6:30টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়বীর ইউনিয়ন অফিসের সামনে এনা ও ইউনিক পরিবহনের 2টি বাসের সংঘর্ষ হয়। এতে 1 জনের মৃত্যু হয়, আহত হন আরও অন্তত 8 জন। ঢাকা খুলনা মহাসড়কে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব পিয়া নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী নামক এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকাল 8:30টার দিকে ভাঙ্গা উপজেলার বালিয়াচড়া গ্রামে এক ঘটনা ঘটে। নীলফামারীর সৈয়দপুরের রাতে 39টি ইমামবাড়ায় বসছে তাজিয়া। ইমামবাড়ার সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন খলিফারা। সৈয়দপুর বিহারী জনগোষ্ঠীর জনপদ হওয়ায় জাঁকজমকভাবে এখানে পালিত হয় আশুরা। এ সময় এক অন্যরকম শহরে রূপান্তরিত হয় গোটা সৈয়দপুর, যা দেখার জন্য আশপাশের জেলা সহ দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন। আগামীকাল 10 মহরম বিকালে প্রতীকী কারবালায় পাইকরা তাদের পরিধ বস্ত্র খুলে শেষ করবেন মান্নাত। বের হবে শোক মিছিল। আমরা এজন্য বানাই, আমরা কারবালা মহল্লা ইরাকি যেতে পারি না। তাজিয়া শরীফকে আমরা কেন্দ্র করে সামনে রেখে আমরা হুসেন পাক আলাইহিস সালামের জিয়ারত পড়ি এবং ওনাকে সালাম জানাই। ইমাম হোসেনকে স্মরণ করার জন্য, ওনার নামে দুরুদ ফাতিহা করার জন্য আমরা এটা মনে করি। অনেকজনের ফতোয়া দিয়ে থাকে, কিন্তু আমাদের নজরে এটা ইবাদতের জন্য না, ওনাকে স্মরণ করার জন্য। এটা প্রতি বছর বানানো হয়, এবারও বানানো হচ্ছে। ঢাকা সহ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে যেয়ে শেষ হবে। আজ বিকাল 4টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো পথে যাত্রা শুরু করার কথা রয়েছে 3টি রথের। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইস্কন মন্দিরে এসে শেষ হবে উল্টো রথযাত্রা। এরই সঙ্গে শেষ হবে এর আনুষ্ঠানিকতাও। এর আগে গেল 27 জুন স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরে আসার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা শুরু হয়। নিয়ম অনুযায়ী রথযাত্রার 7 দিন পর এ উৎসব পালিত হয়। ঢাকা ছাড়াও সাভার, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায়ও উদযাপিত হচ্ছে এই উৎসব। দেশব্যাপী হাজারো সনাতন ধর্মাবলম্বী এ রথযাত্রায় অংশগ্রহণ করেছেন।
দর্শক, ফিরতি রথের আরো খবর জানাতে মুন্সিগঞ্জ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং দেওয়ান ইমন। প্রথমে যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমন, রথযাত্রা অনুষ্ঠানে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয় এখানে, কিন্তু রথকে ঘিরে কিন্তু মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন মন্দির থেকে এই কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরে কিন্তু রথ নিয়ে এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু একটি আনন্দ র্যালি আসলে অনুষ্ঠিত হবে। শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কিন্তু এখানে আবার এই রথ শেষ হবে। এই রথকে ঘিরে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মানুষের মাঝে কিন্তু আসলে অনেক উদ্দেশ্য, অনেক উৎসবমুখর পরিবেশ। তারা এই রথ উদযাপন করছে। তারা কিন্তু এখানে এই রথের একটি বিশেষ আকর্ষণ, এখানে এই যে রথটি রয়েছে এই রথে কিন্তু রশি আছে। এই রশি টাকার মধ্য দিয়ে কিন্তু তারা বলছেন যে তারা যদি ভুল কোনো কাজ করে থাকে সেই কাজ থেকে গিয়ে তারা কিন্তু মুক্তি পাবেন, সেই আশায় কিন্তু এই রশি ধরে আসলে তারা টানেন। এখানে কিন্তু যে রথটি আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই রথটি কিন্তু বিভিন্ন ফুল দিয়ে কিন্তু আসলে সাজানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু সবাই এসেছেন এবং তারা কিন্তু এই রথযাত্রায় অংশ নিয়েছেন। তো আমি এখানকার একজন আয়োজক, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা আসলে আপনারা কি কি করছেন এবং কেন করছেন? জগন্নাথ মানে রথযাত্রা হচ্ছে এখান থেকে হচ্ছে তার মাসির বাড়ি গিয়েছে, তার নিজের বাড়ি যাচ্ছে। তো প্রতি বছরের মতো রথের যাত্রায় এটা হচ্ছে আমাদের সেই যাত্রা। তারপরে আবার 1 বছর পর জগন্নাথ তার হচ্ছে নিজের বাড়িতে যাচ্ছে, যাবে। সেই হিসেবে আমাদের আজকে আয়োজন এখানে রেডি হবে। সারা মুন্সিগঞ্জের মানুষ যারা আছে, হিন্দু পরিবার যারা আছে, তারা একত্রিত হয়ে এই রেলিতে অংশগ্রহণ করবে, জগন্নাথকে নিয়ে তার নিজের বাসায় যাবে। আপনাকে আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানে হিন্দু ধর্মাবলম্বী সবাই কিন্তু আসলে এখানে এসেছেন, তারা অংশগ্রহণ করছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা আসলে এই রথযাত্রায় অংশ নিয়েছেন। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে আমরা আসলে এখানে যে দেখেছি। তো এখানে এখন কিন্তু আমরা এই ছিল আমার কাছে আমরা এখন চলে যাবো সাভারে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাভার প্রতিনিধি। আপনি জানাবেন যে সাভারে রথযাত্রার সবচেয়ে কি অবস্থা? সুমিত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই। আপনি যেমনটি জানেন যে ধামরাইয়ের যে দশমাধবের রথ, এই রথটি কিন্তু 400 বছরের ঐতিহ্যবাহী রথ। পাশাপাশি কিন্তু আজকে এখানে আরো একটি রথ এখানে আসবেন। সেই রথে কিন্তু এই যে হিন্দু সম্প্রদায়ের যে ভগবান জগন্নাথ এবং তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে কিন্তু এখান থেকে এই যে মাসির বাড়ি থেকে কিন্তু আজকে উল্টো রথ টানের মধ্য দিয়ে কিন্তু নিজের যে মন্দির, সেই মন্দিরে কিন্তু তারা ফিরবেন। এবং এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যারা ভক্ত অনুরাগী তারা কিন্তু সকাল থেকে আজকের এই দিনটি উপলক্ষে কিন্তু এখানে ভিড় করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত 27 জুন যেই রথ টানের মধ্যে দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল রথযাত্রা, সেটি কিন্তু এখন একদমই আজকে পর্যন্ত কিন্তু সেই আনুষ্ঠানিকতাটি রয়ে গেছে। বিশেষ করে আজকে যেহেতু উল্টো রথ টান, সেই উল্টো রথ টান উপলক্ষে কিন্তু আজকে সকাল থেকে এখানে যারা ভক্ত অনুরাগী রয়েছেন সারা দেশ থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে প্রসাদ দিয়ে ভগবানের প্রতি তাদের যে চাওয়া, সেটি কিন্তু তারা সেই চাওয়াটি কিন্তু তারা ভগবানের কাছে চাচ্ছেন যেন সেটি পূর্ণ হয়। আমরা দেখছিলাম যে এখানে যেহেতু এই যে আজকে উল্টো রথ টান উপলক্ষে যেহেতু এখানে যে আজকে উল্টো রথ টানের যে আনুষ্ঠানিকতা এখানে উদযাপিত হচ্ছে, সেই উপলক্ষে আমরা দেখেছি যে এখানে যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, তাদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত রয়েছে। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে এখানে যারা ভক্ত অনুরাগী এসেছেন তাদের সাথে কথা বললাম। তারা আমাদেরকে যেমনটি বললেন যে এই যে জগন্নাথ দেব যিনি রয়েছেন তার কাছে তাদের প্রার্থনা যেন এই যে দেশটি যেন শান্তি মতো চলে, সমাজে যেন শান্তি বিরাজমান হয় এবং সকল
সকলে যেন সুখী সমৃদ্ধভাবে সুন্দর একটি দেশে যেন বসবাস করতে পারেন। ভক্ত অনুরাগীরা কিন্তু আমাদেরকে সেই কথাটি জানাচ্ছিলেন। পাশাপাশি এই রথটি উপলক্ষে কিন্তু এখানে মেলা বসেছে, সেই মেলাটি কিন্তু আজকে উল্টো রথটানের মধ্যে দিয়ে রথটানের কার্যক্রম শেষ হয়ে গেল, কিন্তু এই মেলাটি কিন্তু চলবে এখানে মাস ব্যাপী। এবং সেই মেলা উপলক্ষে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে সমস্ত ধর্মের মানুষ রয়েছেন সেই ধর্মের মানুষও কিন্তু পুরো এই যে রথের যেই এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু পুরো মেলবন্ধনে কিন্তু পরিণত হয়েছে। আমরা দেখেছি যে নানা বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন, অন্য ধর্মের মানুষজনও কিন্তু এখানে রয়েছেন। সব মিলে বলা চলে যে আজকে 5:30 নাগাদ কিন্তু এই উল্টো রথের কার্যক্রমটি শুরু হবে এবং এই যে গত 27 তারিখে যেই রথটানটি শুরু হয়েছিল সেটি কিন্তু আজকে উল্টো রথটানের মধ্য দিয়ে কিন্তু সেই কার্যক্রম সেই আনুষ্ঠানিকতাটা শেষ হবে এবছরের মধ্যে। তো এই ছিল তো আমার কাছে ধামরাই থেকে সর্বশেষ রথটানের খবর। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ ও সাভার থেকে ফিরতি রথের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফিরতি রথযাত্রা নিয়ে জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। উল্টো রথের আনুষ্ঠানিকতার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? তো আমি কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথের সাথে হেঁটে হেঁটে আসছি। এখন এই রথ কিন্তু স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে এবং আমরা জানি যে গেল 27 জুন কিন্তু তাদের এই শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছিল। তো আমি যদি একটু দেখাই আপনাকে, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন যে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু তাদের এই উল্টো রথ যাত্রা চলছে। এই মুহূর্তে তারা সচিবালয়ের সামনে আছে এবং সচিবালয়ের রাস্তা ধরেই কিন্তু তারা পরবর্তীতে স্বামীবাগ আশ্রমে যেয়ে পৌঁছাবে। আমরা যদি একটু দেখাই আপনাদের, দেখবেন যে প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে। এখন পুলিশ এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম সেনাবাহিনীও ছিল, সেই সঙ্গে পুলিশের কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ধন্যবাদ। রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। একের পর এক ঘটেই চলছে হত্যাকাণ্ড। গেল 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠাও। তবে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। ইরফানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 জুলাই রাত 9:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল আজিজ। এর মাত্র 2 দিন আগে 30 জুন দুপুরে মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জসিমউদ্দিন নামে এক জাসদ কর্মীকে। এর কয়েকদিন আগে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে। এভাবেই গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। তোমরা আমাকে জান ভিক্ষা দাও, আমার ভাই না থাকার পরে আমি টাকা আনতে চাইছি, তোমরা আমাকে বাঁচাও, আমরা কাজ মারো না, আমার ভাইকে বাঁচাতে হবে। তা আমার শুনিনি, আমার স্বামীকে মারিয়ে দিয়েছে। আমার 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা নেয়নি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মারিছে। ওই মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। আরে আমি তো ছিলাম না, আমার প্রাণ পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন সাধারণ মানুষ। একের পর এক এইটা রাহাজানি, খুন খারাপি হয়েই যাচ্ছে। খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজনকে মারি দিল, একজনকে মারি ফেলাই দিল, এর তো কোনো প্রতিরোধই নাই। এটা প্রশাসন তো আছে বলে মনে হয়, আমাদের কাছে নাই। সরকারি তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা কুষ্টিয়ার মানুষ খুবই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনিক যেই তৎপরতা সেটা একটু বাড়ুক। তবে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। বলা যেতে পারে এইটা বিষয়ে আমরা মামলা হয়েছে এবং সাথে সাথে একজন আসামি ধরা পড়েছে। বাকি যে গুরুত্বপূর্ণ আসামি তাকে ধরার অভিযানে
অভিযান চলছে, অব্যাহত আছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কিছু আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকেই যাচ্ছে জনমনে। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাইদা শান্তি দাস, দেশ টিভি। রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাড়ি থেকে মব সৃষ্টি করে নগদ 2 লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। শনিবার বেলা 11টায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। এ সময় ভুক্তভোগী হাবিবা আক্তার মুক্তা জানান, ভদ্রা পারিজাত আবাসিক এলাকায় গেল 3 জুলাই দুপুরে মেয়ের জামের ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী নিয়ে তার ফ্ল্যাটে মব সৃষ্টি করে। এ সময় বাড়িতে ঢুকে নগদ 2 লক্ষ টাকা এবং স্বর্ণালংকা লুট করে নিয়ে যায় কয়েকজন। বিষয়টি ধামাচাপা দেবার জন্য অভিযুক্ত সিসিল পুলিশ ও স্থানীয় মানুষ নিয়ে পুনরায় বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশির নাটক সাজায়, যা সবকিছু সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় মামলাও করা হয়েছে। এই উদ্দেশ্যে মবটা তৈরি করা হয়েছে যে সে যখন খবর পাবে তার শ্বশুর আক্রান্ত হয়েছে ওই বাসায়, তখন সে তো এখানে আসবে, তখন তাকে মারাটা সুবিধা হবে এবং মারাটা জায়েজ হবে। গত 2 জুলাই দুপুর অনেক 2টার দিকে আমার একমাত্র মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী নিয়ে এনে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে। বাড়িতে থাকা নগদ 2 লক্ষ টাকা দিয়ে কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং আমাকে নির্যাতন করে, যা ডাকাতির শামিল। এই সময় আমি বাসায় একা ছিলাম। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সিসিল বিকেল অনুমানিক 3:30 থেকে 4টার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এনে আবার আমার বাড়িতে উপস্থিত। নদী হাওরের দেশ সুনামগঞ্জ, আর টিকে থাকার ভরসা মাছবাড়ির নৌকা। শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এখানকার কারিগররা। এই শিল্প বাঁচিয়ে রাখতে মাছবাড়ির নৌকার কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলার প্রশাসনের। শাহবাজ উদ্দিন মান্না তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বর্ষা এলেই সরব হয়ে ওঠে হাওরপাড়ের জনপদ সুনামগঞ্জের মাইজবাড়ি। নদী আর হাওরের এই এলাকায় পানির সঙ্গে একাকার মানুষের জীবন, আর সেই জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৌকা। বাঁশ, কাঠ, রং আর পিচ এসব নিয়েই শুরু হয় নৌকা তৈরির উৎসব। কিশোর থেকে বৃদ্ধ সবারই হাতে আছে কাজ। প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় অসংখ্য নৌকা। এখানকার 1/2 শতাধিক পরিবার সরাসরি এই পেশার সঙ্গে জড়িত। কেউ কাঠ কাটে, কেউ নকশা করে, কেউ আগুন দিয়ে কাঠ পোড়ায়, কেউ আবার রং করে তৈরি করে জীবিকার বাহন। কারিগররা জানান, সব বালু ও পাথর মহাল বন্ধ থাকায় নৌকার বিক্রি কম। এতে কিছুটা বিপাকে তারা। নৌকা বান্ধা আমরা 5 সাল আমল থেকে নৌকা বান্ধি, ব্যবসার কোনো লাভবান কোনো আয় উন্নতি করতে পারি না। এই টাকা পয়সা আমরা মিল মালিক মিলগ্রস্ত গাছ আনি না, এই টাকা পয়সা ঋণ বুঝতে পারি না। এই ব্যবসা সরকার থেকে কোনো একটা অনুদান দেয় না। কাঠের দর বাড়াইল, সপ্তাহ দর বাড়াইল, লোহার দর বাড়াইল, সব থেকে মিলে না বন্ধ লাভ হয় না। নৌকা তৈরির এই শিল্প বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। হাওরের বুক চিরে চলা এই নৌকাগুলো পরিবহন ও জীবিকার অন্যতম হাতিয়ার। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে তরুণী আসার খবর নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নাম লিখে নওগাঁয় ভালোবেসে ঘর বাঁধলেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিসাম। প্রবাসী জামিল হোসেনের সাথে শুক্রবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই ভিনদেশি তরুণী। তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনের রিপোর্ট। ভালোবাসার টানে বাংলাদেশে পাড়ি জমান মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম পারিবারিক সম্মতিতে বিয়ের পিড়িতে বসেন নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি গ্রামের প্রবাসী জামিল হোসেনের সঙ্গে। চাকরির সুবাদে 2017 সাল থেকে মালয়েশিয়ায় বসবাস জামিলের। 3 বছর আগে মালয়েশিয়ার জহুর বারো মুয়ার থানা এলাকায় একটি শপিং মলে পরিচয় হয় নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে। সেই পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। পরিবারের সম্মতিতে 30 জুন ভালোবাসার টানে প্রেমিকের সঙ্গে পথ ধরেন বাংলাদেশের। গত বৃহস্পতিবার রাতে প্রেমিক জামিল হোসেনের গ্রামের নিজ বাড়িতে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। আর শুক্রবার দুপুরে ইসলামিক শরীয়ত মোতাবেক জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওয়াইফের সাথে সম্পর্ক আমার 3 বছরের। তো আমি বাংলাদেশ নিয়ে আইছি। আমার ফ্যামিলি, আমার ওয়াইফের ফ্যামিলি, দুই ফ্যামিলি
সম্মতিতে এবং বাংলাদেশ নিয়ে এসে বিয়ে করতে। Negara Bangladesh untuk berkahwin dengan pasangan saya yang berasal dari negara Bangladesh. নতুন পরিবেশে বেশ ভালোই মানিয়ে নিচ্ছেন নাজিয়া বিনতে শাহরুল হিজাম। মিশছেন সবার সাথে, তার সহজ সরল আচরণে মুগ্ধ পরিবারের সদস্যরা। আমার বৌমা ভালো, মানুষ যে কাজ করবা বলেছি সে কাজ করে, মানুষ সহযোগিতা করে, আন্না বাড়া করে। মাশাআল্লাহ অনেক ভালো। বাংলাদেশি কথা বলার চেষ্টা করে, এখানে এসে কিছুটা পারে কিছুটা পারে না। মালয়েশিয়ান কন্যাকে বিয়ে করায় পুরো এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। নববধূকে এক নজরে দেখতে জামিলের বাড়িতে ভিড় করছে আশপাশের মানুষ। মেয়ে মালয়েশিয়া থেকে আসছে আমাকে বাংলাদেশে আসার পর আমরা সব মেয়ে নিয়ে আমরা খুব আনন্দিত আছি। বৌমা আমাকে সবাই আদর করেছে, আমরা বৌমা সবাই ভালোবাসতেছি। ভালো আলহামদুলিল্লাহ করে এক সমস্যা না, আমরা পাড়ার সবাই লোক খুশি হয়। দাম্পত্য জীবন যেন সুখের হয় সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন জামিল শাহরুল হিজাম দম্পতি। আলী আকাশ, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।